আমি গত ক্লাসে তোমাদের একক ভেক্টর সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমি এর পরবর্তী থেকে নতুন করে আলোচনা শুরু করব। আমরা কতগুলো আগে সংজ্ঞা জেনে নিই বা কতগুলো ভেক্টরের বৈশিষ্ট্য বা চরিত্র জেনে নিই, এতে আমাদের পরবর্তী আলোচনা সুবিধা হবে। যেমন ধরো, এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর। যদি ভেক্টর দুটো, ধরো এটা ভেক্টরের নাম হলো এ, এই ভেক্টরের নাম হলো বি, এই দুটোর মান সমান এবং এরা সমান্তরাল, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন তাদেরকে আমরা বলি সমান ভেক্টর। দুটো ভেক্টর যদি তাদের দিক এক থাকে এবং তাদের মান যদি সমান হয়, তখন তাদেরকে আমরা বলি সমান ভেক্টর। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর বি। যদি একটা ভেক্টর এইদিকে মুখ থেকে থাকে এবং যদি আরেকটা ভেক্টরের মুখ এইদিকে থেকে থাকে, এটার দৈর্ঘ্য সমান, মানে মান সমান, যদি এটা ভেক্টর এ আর এটা ভেক্টর বি হয়, তাহলে এই ভেক্টর দুটোর মান সমান, দিক উল্টা, তাকে বলা হয় বিপরীত ভেক্টর। এটা হচ্ছে সমান ভেক্টর, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। আচ্ছা, তুমি নিঃসন্দেহে এটাকে বলতে পারো কিনা দেখো, যে বি ভেক্টরটা আমি কি বলতে পারি এ ভেক্টরের বিপরীত দিকে আছে। আমি গতদিন আলোচনা করেছিলাম যে মাইনাস চিহ্ন দিয়ে ভেক্টর বিপরীত দিক নির্দেশ করে। এই কন্ডিশনটাকে আমরা বলবো বিপরীত ভেক্টরের কন্ডিশন। আমরা এটাকে বলবো সমান ভেক্টরের কন্ডিশন। এখানেও কিন্তু একই অবস্থা আছে, সেটা হলো থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, মান সমান আছে, দিক উল্টে গেছে। এটা সঙ্গে এটা পার্থক্য। ওকে, আমরা একটা জিনিস জানি যে দুটো বিন্দু দিয়ে অবশ্যই কোনো না কোনো সরলরেখা অতিক্রম করতে পারে। অর্থাৎ যে কোনো দুটো সরলরেখাকে একটা সরলরেখা দ্বারা সংযোগ করা যায়। যে কোনো দুটো বিন্দুকে একটা সরলরেখা দ্বারা সংযোগ করা যায়। অর্থাৎ দুটো বিন্দুকে একটা সরলরেখায় স্থাপন করা যায়। আরো সহজ কথা, দুটো বিন্দুকে একটা সরলরেখায় স্থাপন করা যায়। এবার দুটো সরলরেখাকে যে কোনো ডিরেকশন থাক না কেন, দুটো সরলরেখাকে অবশ্যই কোনো না কোনো তলে স্থাপন করা যায়। দুটো বিন্দুকে অবশ্যই কোনো না কোনো সরলরেখা স্থাপন করা যায়। ঠিক তেমনি দুটো সরলরেখাকে কোনো না কোনো তলে স্থাপন করা যায়। যেমন ধরো একটা বক্স, এ একটা রেখা, এ হাতে নি, এ একটা রেখা, এরা অবশ্যই এ তলে অবস্থান করছে। আমি যদি এটাকে এমনি করে রাখি, তাও এরা এই তলে অবস্থান করছে। আমি যেভাবেই রাখি না কেন, এরা এই তলে অবস্থান করছে। যে কোনো দুটো সরলরেখা অবশ্যই কোনো না কোনো তলে অবস্থান করে। যেসব রেখাগুলো একই তলে অবস্থান করে তাকে আমরা বলি সমতলীয় রেখা। যেসব রেখাগুলো একই তলে অবস্থান করে তাকে আমরা কি বলবো? সমতলীয় রেখা। একের বেশি রেখা হয়ে গেলে তখন একটু সমস্যা হয় যে এটা সমতলীয় কিনা। তবে তিনটা রেখার ক্ষেত্রে সহজ বুদ্ধি হলো, তিনটা রেখা যদি তারা কোন ত্রিভুজের তিনটা বাহু দ্বারা নির্দেশ করা সম্ভব হয়, বা ভেক্টরের ক্ষেত্রে বলি যে তিনটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের তিনটা বাহু দ্বারা নির্দেশ করা যায়, তাহলে ওই ভেক্টর তিনটা সমতলীয়। তিনটা ভেক্টর যদি একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা স্থাপন নির্দেশ করা যায়,
তাহলে আমরা তাকে বলতে পারি সমতলীয় ভেক্টর। যেমন এখানে একটু আসি, আমি তিনটা ভেক্টর নিলাম, এইভাবে মনে করো এই দুটো একই তলে আছে, এই দুটো একই তলে আছে, এই দুটো একই তলে আছে, কিন্তু এই তিনটা একই তলে নাই। কিন্তু যে এটা ত্রিভুজ ফর্ম করবে, দেখো এটা অবশ্যই কোনো না কোনো তলে আছে। যদি এটাকে আমি এমনি করে রাখি, তাও দেখো এর একটা তলে অবস্থান করছে। সেজন্য যদি একটা ত্রিভুজ হয়, তিনটা ভেক্টর দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যায়, তাহলে ওই তিনটা ভেক্টর সমতলীয় ভেক্টর। চতুর্ভুজের বেলায় কিন্তু নাও হতে পারে। চতুর্ভুজের চারটা বাহু যদি এই চারটা ভেক্টর দ্বারা নির্দেশ করা যায়, তাহলে সে যে সমতলীয় হবে তার কোনো প্রমাণ নাই। যেমন ধরো আমার কাছে এই একটা বই আছে, আমি একটা ভেক্টর নিলাম চারটা, একটা দুটা তিনটা চারটা ভেক্টর নিলাম। হ্যাঁ, হতে পারে, যদি এরকম হয় অবশ্যই হতে পারে, এরা অবশ্যই হতে পারে, হ্যাঁ হতে পারে। এই যে একটা একটা তলে আছে, হতে পারে, কিন্তু সবসময় হবে এর কোনো মানে নাই। যেমন ধরো এখানেও চতুর্ভুজ গঠন করতে পারে, এখানে একটা চতুর্ভুজ গঠন করতে পারে, এই একটা দুইটা এদিক দিয়ে, এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা আর 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 দেখে ধরে নি রেখে সুবিধা হবে এই দুইটা এই দিকটা, এটাও চতুর্ভুজ গঠন করছে। এটা একই তলে তো নাই, এটা হলে একই তলে, একই তলে নাই, একই তলে নাই, চতুর্ভুজ গঠন করতে পারে। সেজন্য এগুলো বলা মুশকিল, এগুলোর জন্য অঙ্ক অনেক গাণিতিক ভাবে ত্রিভুজ ত্রিভুজ করে নিয়ে পরে করতে হবে, এটা পরবর্তীতে চিন্তা করব। যা হোক, সমতলীয় ভেক্টর। আচ্ছা, সমতলীয় ভেক্টর, ওকে, এই একটা ভেক্টর যদি হয়, এটা একটা যদি ভেক্টর হয়, এই একটা ভেক্টর হয়, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর হয়, আমি কি বলতে পারি যে এরা সবাই সমান্তরাল ভেক্টর? হ্যাঁ, বিপরীত দিকে আছে কিন্তু সমান্তরাল। আমি তো বলিনি যে মান সমান দিক সমান অতএব এটা সমান ভেক্টর, বা মান সমান দিক উল্টো দিকে অতএব বিপরীত, তা বলছি না। এদের প্রত্যেকের কোণ হয় 0 ডিগ্রি, নতুবা কোণ 180 ডিগ্রি। আমরা এদেরকে বলি সমান্তরাল ভেক্টর। সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমান্তরাল ভেক্টর। আর বললাম যদি একই তলে অবস্থান করে, তখন তাদেরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। আরেকটা কথা বলি, যদি, তো তার আগে একটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, আমি বলার আগে স্টার চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা মাথায় না থাকলে পরবর্তী ভেক্টর সমস্ত আলোচনা বৃথা হবে। একটা ভেক্টর কে আমি তার মান এবং দিক অপরিবর্তিত রেখে, একটা ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে একই স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করতে পারি। আমি এই ভেক্টরটাকে এখানে আনতে পারি, দিক বদলাবো না, মান বদলাবো না, আমি এখানে আনতে পারি। দিক বদলাবো না, মান বদলাবো না, আমি এখানে আনতে পারি। দিক বদলাবো না, মান বদলাবো না, এখানে আনতে পারি। এগুলো প্রত্যেকটাই একটাই ভেক্টর। এই ভেক্টরটা এ হলে এটাও এ ভেক্টর, এটাও এ ভেক্টর, এটাও এ ভেক্টর। আমি খালি স্থানান্তর করেছি, ভেক্টরকে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করা যায়। যাদেরকে করা যায় তাদেরকে মুক্ত ভেক্টর বলে, যাদেরকে করা যায় তাদেরকে মুক্ত ভেক্টর বলে। কিছু কিছু ভেক্টর আছে, যেমন ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর, তারপরে টর্ক এর জন্য যে বল ক্রিয়া করে ওইটা, ওগুলোকে আমরা বলি বদ্ধ ভেক্টর। তার পাদবিন্দু স্থানান্তর করা যায় না, যাক ওগুলো খুব রেয়ার কেস। আমরা সাধারণত বলবো আমরা যে সকল ভেক্টরই মুক্ত ভেক্টর। কিছু কিছু ভেক্টর আছে যেগুলোর পাদবিন্দু স্থানান্তর করা যায় না, ফিক্সড থাকে, আমরা তাকে বলি বদ্ধ ভেক্টর। ভালো কথা, স্থানান্তর করা যায়।
তাহলে ভেক্টর স্থানান্তর করা যায়, দিক এবং মান পরিবর্তন না করে স্থানান্তর করা যায়। রৈখিক ভেক্টর, যে ভেক্টর গুলো ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, হতে পারে না? হতে পারে। এরা সবাই একই রেখে অবস্থান করছে, আমরা এটাকে রৈখিক ভেক্টর বলতে পারি। এদের প্রত্যেকের কোণ কত ডিগ্রি হয়? থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, নতুবা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আচ্ছা, এখানে আসি, এরা আমরা বলেছিলাম এটা সমান্তরাল ভেক্টর। আমি যে কোনো ভেক্টরকে তার মান এবং দিক পরিবর্তন না করে এক স্থান থেকে আরেক স্থানে আনতে পারি। আচ্ছা, আমি একটা রেখা টানলাম, আমি এই ভেক্টরটাকে নিয়ে এখানে বসালাম, স্থানান্তর করবো মান দিক না বদলে, এটা সমান্তরাল আছে, এটাকে আমি এখানে বসালাম, আমি এটাকে এখানে নিয়ে বসালাম, আমি এটাকে নিয়ে এখানে বসালাম, এটাকে নিয়ে এখানে বসালাম, রৈখিক ভেক্টর হচ্ছে না? হয়নি? হয়েছে। তাহলে আমরা বলতে পারি সমান্তরাল রেখাগুলি সবাই রৈখিক ভেক্টর। পরিষ্কার হয়েছে? ওকে, আমরা এখান থেকে সরে যাই। মোটামুটি এগোটার সংজ্ঞা জানা থাকলেই হবে। তবে পরিস্থিতির প্রেক্ষাপটে যখন কোনো পরিস্থিতির সম্মুখীন হব, তখন সংজ্ঞাগুলো যা দেওয়া দরকার আমরা তখন দিয়ে দেবো, এগুলো দিয়ে চলবে আমাদের। আচ্ছা, আসুন আমরা এখন আসলে ভেক্টর যোগ শিখব। ভেক্টর যোগের শর্ত কিন্তু একটাই, গতদিনই বলেছি আমি, যে যোগ করতে হলে একই রাশির যোগ হতে হবে। যেমন বল বলের সঙ্গে যোগ হতে হবে, স্মরণ স্মরণের সঙ্গে যোগ হতে পারে, বেগ বেগের সঙ্গে যোগ হতে পারে, কিন্তু স্মরণের সঙ্গে বেগ, বলের সঙ্গে ভরবেগ, বলের সঙ্গে স্মরণ, এগুলো কিন্তু কখনো যোগ হয় না। একই ভেক্টর, একই জাতীয় ভেক্টরে যোগ বিয়োগ হয়ে থাকে। ভেক্টরের যোগের নিয়ম হলো, ধরো দুটো ভেক্টর আমাকে যোগ করতে হবে, এটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর। আমরা একটা কাজ করব, সেটা হলো এই দুটো ভেক্টরের মধ্যে একটাকে প্রথম ভেক্টর ধরবো আর একটাকে দ্বিতীয় ভেক্টর ধরবো। এটাতে তোমার পুরোপুরি স্বাধীনতা আছে যে তুমি কাকে প্রথম ভেক্টর ধরবে, কাকে দ্বিতীয় ভেক্টর ধরবে। আচ্ছা, আপাতত ধরে নিলাম এ আমার প্রথম ভেক্টর আর বি আমার দ্বিতীয় ভেক্টর। আমি ভেক্টরকে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করতে পারি। ধরো আমি এই আঁকলাম এ ভেক্টর, হলো, মোটামুটি ভুল হলো, ধরে নাও। ওকে, এটা তাহলে এ ভেক্টর নিয়ে গেলাম এখানে, আমি বি ভেক্টর থেকে টেনে নিয়ে গিয়ে এখানে বসালাম। অর্থাৎ এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বসানো হয়েছে। আই রিপিট अगेन, এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বসানো হয়েছে। তাহলে ভেক্টর যোগের আমরা কি করব? একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি দ্বিতীয় ভেক্টরের বা অপর ভেক্টরের পাদবিন্দু বসানো যায়, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টর, তাকে আমরা বলবো ওই ভেক্টর দুটো ভেক্টর যোগ, অর্থাৎ সি হলো তার ভেক্টর যোগ। আমি আবার বলছি যে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপিত হলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টর পাওয়া যাবে, সেটা হচ্ছে ওই দুটো ভেক্টরের ভেক্টর যোগ, অর্থাৎ ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর সি। ধরো এটা বেগ, কথার কথা, ধরো এটার বেগ, তাহলে এটা নিঃসন্দেহে মিটার পার সেকেন্ড, তাহলে এটাও নিঃসন্দেহে বেগ মিটার পার সেকেন্ড, এটাও নিঃসন্দেহে মিটার পার সেকেন্ড। এটা নিয়ে আপত্তি নাই, এটা নিয়ে আপত্তি নাই, মিটার পার সেকেন্ড যোগ করলে মিটার পার সেকেন্ডই হবে। কিন্তু এটা ছিল এই মুখে, এটা আছে এই মুখে, আমার কিন্তু দুটা মুখ যোগ হয়নি, নতুন একটা দিক উৎপন্ন হয়ে গেছে। এই জন্যই আমরা বলি যে ভেক্টরকে সরাসরি যোগ করা যায় না, দিকটা বদলে গেছে। এর যে দিক ছিল, সেটা না থেকে এর একটা নতুন দিক হয়েছে। ভেক্টর যোগের ফলাফলটা আমাদের মানের একক রাশি ঠিক থাকে, কিন্তু দিক বদলে যায়। এজন্য আমরা একে ভেক্টর যোগ বলি, বা এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বলি। লব্ধি শব্দটা মাথায় রাখো। আমরা এই দুটো ভেক্টরের ভেক্টর যোগ বলি,
বা এই দুটো ভেক্টরের লব্ধি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হলো, আমি ধরেছিলাম এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। কেন? আমি যদি এটাকে বলছি দ্বিতীয় ভেক্টর, এটাকে যদি বলি প্রথম ভেক্টর, তাহলে আমরা কি করব? আমি আগে এই ভেক্টরটা আঁকবো, এই ভেক্টরটা হলো বি ভেক্টর, আর এই এ ভেক্টরটা হলো দ্বিতীয় ভেক্টর। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু শুরু হলো। তাহলে এটা আমার ভেক্টর যোগ হতে পারে, এটা এ হলে এটা আমার সি। আমি যদি এখানে আঁকতাম, এই বিন্দুটা যদি পছন্দ করে নিয়ে আমি এখানে স্থাপন করতাম, আমি যদি প্রথমে এখানে বি টেনে নিতাম, তাহলে কি সমস্যা হতো? এটা বি ভেক্টর, এর সমান্তরাল এটা, আর এটা এ ভেক্টর, এর সমান্তরাল এটা। তাহলে এটা যদি সি সমান এ প্লাস বি ভেক্টর হয়, তাহলে এটার জন্য আমি লিখতে পারি সি ইকুয়াল টু বি প্লাস এ ভেক্টর। ঠিক এখানে যেমন লিখবো প্রথম ভেক্টর যোগ দ্বিতীয় ভেক্টর। এই দুটো কনসেপ্ট থেকে আমি বলতে পারি ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর বি প্লাস ভেক্টর এ। অর্থাৎ এরা স্থান বিনিময় করলে মান বা দিকের কোনো পরিবর্তন ঘটে না। এরা স্থান পরিবর্তন করলে, যোগের ক্ষেত্রে স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন ঘটে না। ওকে? আচ্ছা, মান বা দিকের কোনো পরিবর্তন ঘটে না। ওকে, তাহলে আমরা এটাকে আবার এভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো, যে যদি এটা না থাকতো, আচ্ছা মুছিয়ে দিই, যদি না থাকতো তাহলে এটাই বলতাম না। তাহলে এভাবে বলা যায় যে দুটো ভেক্টর যদি একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায়, একই ক্রমে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে যে দুটো ভেক্টর দ্বারা নির্দেশ করা যায়, তাহলে প্রথম ভেক্টর ফলে তার তৃতীয় বিপরীত ক্রমে তার তৃতীয় বাহুটা হবে ওই দুটো ভেক্টরের ভেক্টর যোগ। আবার বলছি, একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি একই ক্রমে যে দুটো ভেক্টর দ্বারা নির্দেশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটা হবে উক্ত ভেক্টর দুটি ভেক্টর যোগ। এটাকে বলা হয় ত্রিভুজ সূত্র। এটাকে বলা হবে ত্রিভুজ সূত্র। আচ্ছা, আবার দেখো, আমি যদি এটাকে নিয়ে আসি, এখানে বিটাকে এখানে নিয়ে আসি, আর এখানে যদি আমি এটাকে নিয়ে যাই, তখনও আমরা স্বীকার করে নিয়েছিলাম যে এটা সমান বি প্লাস এ ড্যাশ ইকুয়াল টু সি। হ্যাঁ, এখানেও বলতে পারি যে এই একটা ত্রিভুজ যার দুটো বাহু দ্বারা একই ক্রমে দুটো ভেক্টর দ্বারা নির্দেশ করা গেছে, সুতরাং বিপরীত ক্রমে। এটা তো একটা ত্রিভুজের ক্রম কিভাবে হয় জানো তো? এটা যদি এদিক হয়, এটা যদি এদিক হয়, তাহলে এটাকে বলা হয় একই ক্রম। একই ক্রম, একই ক্রম, একই ক্রমে আছে। এখানে দেখো, এটা এই গেছে, এই গেছে, এটা এদিক গেছে, এদিকে আসেনি, সেটা বিপরীত ক্রম হয়ে গেছে। এটা উল্টে গেলে আমরা বলবো বিপরীত ক্রম। বা 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 এটা যদি এরকম হয়ে যায়, তাহলে বলবো এটা এটা একই ক্রম, এটা বিপরীত ক্রম। বা যদি এটা এরকম হয়ে যায়, এটা এরকম হয়ে যায়, এটা এটা একই ক্রম, এটা বিপরীত ক্রম। পরিষ্কার কথাটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এই ছবিটার মধ্যে মজা দেখো, তাকে আমি একটা ছবি নিলাম এখানে। আমি বললাম এটা এ ভেক্টর ইন দিস ডিরেকশন, এটা বি ভেক্টর ইন দিস ডিরেকশন, তাহলে এটা হলো সি ভেক্টর ইন দিস ডিরেকশন। তুমি নিঃসন্দেহে বলে দেবে যে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু সি। ওকে, আচ্ছা, যদি এই সি ভেক্টরটার দিক এরকম হতো, তাহলে কি হতো বলতো? খুব সাধারণ কথা, দেখো বি এবং সি একই ক্রমে আছে।
আবার এও একই ক্রমে আছে। তাহলে আমি এ প্লাস বি ইকুয়াল টু উল্টা সি হয়ে গেছে, কিংবা বি প্লাস সি ইকুয়াল টু উল্টা এ হয়ে গেছে। কেননা বি প্লাস সি হলে আমার বি থেকে এর দিকে আসতে হতো, এ থেকে এ প্লাস বি হলে এ থেকে বি এর দিকে হতো, বা সি প্লাস এ হলে সি থেকে এর দিকে হতো। ঠিক আছে, আমি যে কোনো একটা নিয়ে নিই, এ প্লাস বি। আমি তাহলে বলতে পারি এ প্লাস বি আমার যা হতো তার বিপরীতে হয়েছে মাইনাস সি। সেক্ষেত্রে বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। অর্থাৎ তিনটা ভেক্টরের ভেক্টর যোগ বা লব্ধি 0 যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করে। খুব মজার না ব্যাপারটা? মাথায় রাখো। ঠিক আছে, এটাকে নিয়ে আরেকটু চিন্তা করা যাক। আমার তো এটা ছিল, আচ্ছা যদি এটা এরকম হতো তাহলে আমরা কি বলতে পারতাম বলতো? দেখো, আমার এ এবং সি একই ক্রমে আছে, বিটা উল্টা ক্রমে আছে। তাহলে এ প্লাস সি ইকুয়াল টু বি। যদি এমন হতো তাহলে আমি কি বলতাম? আমি বলতাম যে এই দুটো বাহু একই ক্রমে আছে, অর্থাৎ সি এবং বি একই ক্রমে আছে, এইটা উল্টা ক্রমে আছে। অতএব সি প্লাস বি, বি প্লাস সি, আগে ভেক্টরের নিয়ম এটা, আগেরটা আগে পরেরটা পরে লিখতে হয়, ইকুয়াল টু ভেক্টর বি। পরিষ্কার? আচ্ছা, এই ভেক্টরের মানগুলো আমরা কি করে বের করব? আচ্ছা, একটু পরে আসি। আমার আরেকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা থেকে বাদ পড়ে গেছে, তার জন্য এখানে ব্যাখ্যা করে একটু কষ্ট করা। ওকে, আচ্ছা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কি করে নির্দেশ করব? যেমন ধরো এই একটা ভেক্টর, আর ধরো এই একটা ভেক্টর, কিংবা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, বা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই হলো। যাও, কোণ বলতে বোঝায় সেই কোণটা সঠিক যখন, আচ্ছা আরেকটা নিয়ে নিই, আরেকটা নিয়ে ভালো হবে। এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা প্রায় বোঝানোর সুবিধার জন্য নিলাম আর কি। আমরা বলবো যদি একটা ভেক্টরের, দুটো ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় থাকে, কিংবা শীর্ষবিন্দু যদি এক জায়গায় থাকে, পাদবিন্দু এক জায়গায় থাকতে হবে, নতুবা শীর্ষবিন্দু এক জায়গায় থাকতে হবে, তাহলে ওদের মধ্যে যে ক্ষুদ্রতম কোণটা সেটা হচ্ছে ভেক্টর কোণ। ক্ষুদ্রতম কোণ, দুটো রেখার মধ্যে ক্ষুদ্রতম কোণ, দুটো রেখার মধ্যে সর্বাধিক কোণ হয় 180 ডিগ্রি। অতএব একটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের সর্বোচ্চ মান হতে পারে 180 ডিগ্রি। সর্বোচ্চ মান থিটা ম্যাক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, এর বড় হতে পারে না। ঠিক তেমনি থিটা মিনিমাম সমান 0 ডিগ্রি, এর চেয়ে ছোট হতে পারে না। তবে ভেক্টরের অনেক ক্ষেত্রে কোণগুলো ঋণাত্মক মান হতে পারে যখন আমরা কোনো কোঅর্ডিনেটের সাপেক্ষে বিবেচনা করি, তাছাড়া নয়। একে অপরের মধ্যবর্তী কোণ কখনই ঋণাত্মক হবে না, কিন্তু যখন কোঅর্ডিনেট বিবেচনা করি তখন এটাকে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নিই, তখন এই কোণটাকে আমরা ধনাত্মক ঋণাত্মক করি, হ্যান করি, ত্যান করি, ফলে কোণগুলো নিয়ে সমস্যা আমরা করি। কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নেভার লেস দেন 0, নেভার গ্রেটার দেন 0। অতএব আমি এটুকু বলতে পারি থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 ডিগ্রি,
লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা আসো, হ্যাঁ এই ভেক্টরটা দেখো, এই ভেক্টরটা মুখ এদিকে, এইদিকে মুখ, প্রত্যেকের পাদবিন্দু এক জায়গায় যুক্ত আছে। এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। এটা আমার বহিস্থ কোণ বলি, এটাকে আমার অন্তস্থ কোণ বলি। এই কোণটা লেস দেন 180 ডিগ্রি, অতএব আমার কোণ এটা। ঠিক আছে, এটা দেখো, দুটো ভেক্টরের শীর্ষবিন্দু একই জায়গায় যুক্ত আছে। সুতরাং এটা একটা কোণ, এটা একটা কোণ, অতএব আমার ছোট কোণ এটা। এটা এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি ভেক্টরটাকে বলেছি সবসময় কি করতে পারি, এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করতে পারি। দেখো তো, আমি যদি ঠেলে এটাকে এখানে নিয়ে এসে দিই, তাহলে দেখো দুটো পদবিন্দু এক জায়গাতে চলে এসছে, এই কোণে কোণ সমান। কিংবা এইটাকে যদি ঠেলে এখানে পাঠিয়ে দিই, তাহলে দেখো এই কোণটা থিটা, দুটো পদবিন্দু এক জায়গায় আছে। অর্থাৎ দুটো ভেক্টরের পাদবিন্দু কিংবা শীর্ষবিন্দু এক জায়গায় থাকলে তার মধ্যে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে আমার কি কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে দেখো, এটার শীর্ষবিন্দু পদবিন্দু এক জায়গায় আছে, দরকার নাই, এই কোণটা আমার নয়, এই কোণটা আমার গ্রহণযোগ্য নয়, এটা তো গ্রেটার দ্যান 180 ডিগ্রি, পুশিট, ঠেলে দাও এদিকে। তাহলে এই কোণটা হচ্ছে আমার থিটা, এটাকে পুশিট, একটু বড় করে নিই, ঠেলে দাও উপরে দিয়ে পদবিন্দুটাকে এখানে নিয়ে আসো, তাহলে এই কোণটা আমার থিটা। এটারও পদবিন্দু এখানে নিয়ে গেছি, দুটো পদবিন্দু এক জায়গায় করেছি, এই দুটো ভেক্টরের পদবিন্দু এক জায়গায় করেছি, পুশিটা, পদবিন্দু এক জায়গায় নিয়ে আসলাম, অতএব এই ভেক্টরটা হচ্ছে আমার থিটা। ওকে, আসো এবার এটা যোগটা করে ফেলতে পারি, কেমন করে দেখো, আলাদা করে একটু বড় করে কি, এই ভেক্টরটায় কি ধরেছিলাম, এ ভেক্টর ধরেছিলাম। ওকে, আমরা এই ভেক্টরটায় কি ধরেছিলাম, বি ভেক্টর ধরেছিলাম, তাই না, বি ভেক্টর ধরেছিলাম, ও এখানে পাঠিয়েছিলাম বি ভেক্টর ধরেছিলাম, ফাইন, বি ভেক্টর ধরেছিলাম, এটা বি ভেক্টর ধরেছিলাম, এটা আমার সি ছিল। এই ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ কত, এটা থিটা। এটা কষ্ট না করে এটাকে নামিয়ে নিয়ে আসি না কেন, আমার মনে হয় নামিয়ে নিয়ে আসলে ভালো হয় সবচেয়ে। এটা নামিয়ে নিয়ে আসলাম, তাহলে এই কোণটা থিটা। আমি এটাকে এখানে নিয়ে যাই, কিছু বলার আছে তোমার, আমি এটাকে এখানে নিয়ে গেলাম, আমার তাহলে সি থেকে গেল এটা। ওকে, তাহলে এইটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এটাকে বি ভেক্টরটাকে এখানে নিয়ে আসছি আমি, এই কোণটা, তাহলে এই কোণটা পেয়ে গেছি, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। আমি এটাকে এখানে স্থানান্তর করেছি, কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি যদি এই বিটাকে একটু প্রসারিত করি, তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা, ওকে, এটাও থিটা। অর্থাৎ আমি কল্পনা করছি আমি এটাকে ঠেলে দিয়েছি, কোনো সমস্যা নেই। তা এখানে আমি একটা লম্ব টানতে পারি কিনা বলো, পারি। ওকে, এবার আমরা আবার একটা সমস্যায় পড়লাম, কোণ চলে আসলে একটা, এই কোণের সঙ্গে আবার একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজের কথা বলবো, কারণ আমরা খুব ফিজিক্সের লোকরা খুব চালাক, আমরা সবসময় আপ্রাণ চেষ্টা করি একটা কোণকে সমকোণ করি, তাতে আমাদের হিসাব নিকাশটা খুব সুবিধা হয়। না হলে যে হবে না তা না, সবচেয়ে সহজ পদ্ধতি হয়ে যায় যদি আমরা তাকে সমকোণে আনতে পারি। এবং সমকোণের সূত্রটাই খুব মজার, কেননা সমকোণে জ্যামিতিও কতগুলো কথা বলে, পিথাগোরাস সূত্র হ্যান ত্যান আছে মনে হয়,
ভূমির বর্গ যোগ উচ্চতার বর্গ সমান অতিভুজের বর্গ, ইত্যাদি ইত্যাদি। আর ত্রিকোণমিতিতে গিয়েও সমকোণের কোণটা হলে এই বাহু এ বাহু এ বাহু এ বাহু এ বাহু এ বাহু এদের প্রত্যেকের অনুপাত সাথে একটা কোণ সম্পৃক্ত করে একটার সঙ্গে একটা অনুপাত বের করা যায়। এজন্য আমরা সমকোণটাকে খুব বেশি পছন্দ করি। নিঃসন্দেহে কোণটা 90 ডিগ্রি, এর মধ্যে আমার আর কোনো প্রশ্ন নাই। অতএব আমার এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা অতিভুজ। অতিভুজ, আমি অতি লেখা রাখলাম, একটু বড় করে লিখি, অতি। এখন কোনটা লম্ব কোনটা ভূমি আমি বলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি একটা কোণ না জানবো, যে কোন কোনটাকে আমি বিবেচনার মধ্যে নিচ্ছি। আমি যদি এই কোণটাকে বিবেচনার মধ্যে নিই তাহলে এটাকে ভূমি বলবো। এটা 90 আর লেখার দরকার নেই, কারণ আমি জানি এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। আমি যদি এই কোণটাকে বিবেচনায় নিই তাহলে এই কোণটাকে ভূমি বলবো। আমি যদি এই কোণটাকে বিবেচনায় এই বাহুটাকে ভূমি বলবো। যদি এই কোণটাকে বিবেচনায় নিই তাহলে এটাকে আমি ভূমি বলবো। তাহলে এই কোণটা যদি আমার বিবেচনার মধ্যে আসে তাহলে এই বাহুটাকে বলবো ভূমি এবং কোণের এই বিপরীত বাহুটাকে বলবো লম্ব। কিন্তু আমার এটা গণিতিক ভাষায় সঠিক, 100% সঠিক, কিন্তু আমার বুঝার ক্ষেত্রে একটু কষ্ট হয় বলে আমি একটু মডেলটা চেঞ্জ করব। আমি জানি যে একটা রেখার উপরে আরেকটা রেখা দণ্ডায়মান হলে এরা পরস্পরের উপর লম্ব। ঠিক আছে, একটা রেখার উপর একটা রেখা দণ্ডায়মান হলে এরা পরস্পর লম্ব। তাহলে এই রেখাটা এই রেখার উপর লম্ব আর এই রেখাটা এই রেখার উপর লম্ব। তাহলে আমি এই ভূমি লম্ব এই কথাটা পরিত্যাগ করতে চাচ্ছি, আমি একটা নতুন নাম দিতে চাই, স্বার্থ আছে, পরে ব্যাখ্যা দেব। আমি বলতে চাই এটা তো একটা স্বতন্ত্র নাম হয়েই গেছে, অতিভুজ। আর গণিত বলেছে কোণের কাছের বাহুটাকে আমরা ভূমি বলে নাম দিয়েছি, আর কোণের বিপরীত বাহুটাকে আমি লম্ব বলে নাম দিয়েছি। দেখ আমরা একটা নাম, সেটা হলো আমি বলবো কোণের কাছের বাহু। ভুল আছে কি? এটা কোণের কাছের বাহু, কোণের কাছের বাহু, কাছের বাহু। আর এটাকে বলবো আমি কোণের সামনের বাহু, কোণের সামনের বাহু। এই একটা নাম দাও, কোণের কাছের বাহু, কোণের সামনের বাহু। এবং এই বাহু তো বটেই কোণের ব্যাপারটা নিয়ে, অর্থাৎ কোন কথাটা না বললেও চলবে। আমি বলবো এটা সামনের বাহু, এটা কাছের বাহু। যদি কেউ প্রশ্ন করে কার, আমি বলবো কোণের। ঠিক আছে, আসো আমরা অতিভুজকে হাইপোটেনিউস, তো একে এইচ দিয়ে লিখি। এই বাহুটার নাম তাহলে এইচ। আচ্ছা, এবার আসো সাইন থিটা সমান কাকে বলে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব লম্ব মানে আমার কথা অনুসারে সামনের বাহু বাই অতিভুজ। অতিভুজটা না লিখে আমি এখানে লিখছি, ভাগ ছিল গুণ করে দিলাম। তাহলে অতিভুজ সাইন থিটা মানে সামনের বাহু। ওকে, ভূমি। আচ্ছা, কস থিটা সমান কত? ভূমি মানে কাছের বাহু বাই অতিভুজ এইচ, আমি এখানে লিখছি। এখন আসো আমি এই বাহুটা বের করার জন্য টেকনোলজি বের করলাম, এই বাহুটার টেকনোলজি বের করলাম। তাতে কি হলো দেখো, প্রত্যেকটাতেই আমার এইচ বিদ্যমান, প্রত্যেকটাতেই আমার থিটা বিদ্যমান। তবে কোনটাই সাইন শব্দটা বসবে, সরি সংকেতটা বসবে, কোনটায় কস সংকেতটা বসবে,
এই নিয়েই হলো মারামারি, এই নিয়েই হলো চিন্তা। আমি বলতে চাই সামনের প্রথম অক্ষর স, সামনের প্রথম অক্ষর স, সাইনের প্রথম অক্ষর স, সামনের প্রথম অক্ষর স, সাইনের প্রথম অক্ষর স, তাহলে সামনে সাইন বসবে। কষের প্রথম অক্ষর ক, কাছের প্রথম অক্ষর ক, কাছের প্রথম অক্ষর ক, কষের প্রথম অক্ষর ক, কাছে কর সামনে সাইন। তাই আমি বলতে পারি ঠিক আছে আমার এইচ বসবে, থিটা বসবে, এইচ বসবে, থিটা বসবে, সামনের বাহুতে আমি সাইন লিখবো, কাছের বাহুতে কস লিখবো, ক্যাচাল শেষ। আসো দেখি এবার এখানে একটু করে ফেলি তো, এরকম করে এই একটা ত্রিভুজ উল্টে দিই, এই একটা ত্রিভুজ উল্টে দিই, আমি এই কোণটা আমাকে বলা হয়েছে থিটা, তাহলে এটা ত্রিভুজ এইচ। বলো এটা সামনের বাহু কি লিখবো? জানি না, এইচ লিখতেই হবে, থিটা লিখতেই হবে, লিখবো। এটাও তাই, এইচও লিখবো, থিটাও লিখবো, খালি বলো এটা সামনের বাহু বা সাইন, এটা এটা কাছের বাহু কস। হয়ে গেল। অত কষ্ট করে এই ট্রিগোনোমেট্রি ফেলে ছকে এঁকে হ্যান ত্যান লম্ব টম্ব ভেবে দরকার নেই। সামনের বাহুটা সাইন বসবে, কাছের বাহুটা কস বসবে, আর এইচ তো ঠিক থাকছে। পরিষ্কার হলো? ওকে, আসো তাহলে এবার এখানে আসি। এবার বলো তো এই বাহুটা এ কিনা, তাহলে এর মান কিনা, এই কোণটা থিটা কিনা, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাকে বলো এটা অতিভুজ, এটা হলো কোণের কাছের বাহু, এটা কি লিখবো? এর মান বলো কস থিটা। এটুকে কি লিখবো? এটা কোণের সামনের বাহু, আর কোনো কথা নাই। আমার অতিভুজের মান থাকবে, এ তো অতিভুজের মান, থিটা থাকবেই, আর থাকবে সাইন থিটা। ফাইন, বেরিয়ে গেল। আচ্ছা তাহলে আমাকে তোমরা একটু সাহায্য করে দাও, সেটা হলো এইটুক দৈর্ঘ্য আমার কত? বি এর মান যোগ এর মান কস থিটা কিনা বলো? বি এর মান যোগ এ এর মান কস অফ থিটা কিনা বলো? ফাইন। আর এটুক কত বলো? এটুক তো আর বলার দরকার নেই, কড়াই হয়ে গেছে, এটুক তো কড়াই হয়ে গেছে। ফাইন। এবার দেখো এই একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, যার আমি এই বাহুটা জানি, এই বাহুটা জানি, আমার এই মানটা বের করা দরকার। আমরা ভূমি পেয়ে গেছি, এই আমার একটা সমকোণী ত্রিভুজ, অতএব অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ উচ্চতার বর্গ, অতিভুজের বর্গ সে মানের বর্গ সমান বর্গমূল, ও বর্গ দিয়ে নিয়ে এটা তাহলে বর্গ পরে করবো নিয়ম, আর মানে পিথাগোরাস সূত্র অনুসারে করি, এর বর্গ সমান ভূমির বর্গ, বি এর মান প্লাস এ এর মান কস অফ থিটা এর বর্গ যোগ উচ্চতার বর্গ বা লম্বের বর্গ, এ এর মান সাইন থিটা এর বর্গ, সি এর মানের বর্গ সমান, এটা বর্গ করে ফেলি, বি এর মানের বর্গ যোগ টু বি এর মান এর মান কস অফ থিটা প্লাস এর মানের বর্গ কস স্কোয়ার থিটা যোগ এর মানের বর্গ সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আমি একটু মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে জায়গাটা, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে, লেখাটাও আরাম করে লিখতে পারবো। তাহলে সের মানের বর্গ সমান, আচ্ছা এখান থেকে কি আমি এর মান কমন নিতে পারি না? পারি না।
যদি এখান থেকে আমি এর মানের বর্গটা কমন নিই তাহলে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটার মান তো নিঃসন্দেহে তোমরা জানো 1। তার মানে এটা শুধু a স্কোয়ার, ইটস ইকুয়াল টু এর মানের বর্গ। তাহলে সি এর মানের বর্গ সমান এর মানের বর্গ যোগ বি এর মানের বর্গ যোগ 2 এর মান বি এর মান cos of theta। বা সি এর মান ইকুয়াল টু এ এর মানের বর্গ, বর্গমূলটাকে দিয়ে নিলে ভালো হতো, এর মানের বর্গ যোগ বি এর মানের বর্গ যোগ টুয়াইস এ এর মান বি এর মান cos of theta। এখন প্রশ্ন হলো কত ডিগ্রি কোণে সে বেঁকে আছে? কারণ আমি বলেছি লব্ধি হলে এর যা কোণ আছে, এর যা কোণ আছে সেই কোণে নাই, নতুন একটা কোণে গেছে, অর্থাৎ নতুন একটা দিকে গেছে। লব্ধি নট যোগ, তাহলে কোনটা দরকার? আমি মনে করলাম বি এর সাথে এ আলফা কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে মান পেয়ে গেছি, কোনটা বের করিনি, কোনটা আলফা। ট্যান দিয়ে করার সুবিধা দেখো, ট্যান থিটা সরি ট্যান আলফা এই কোণটা লম্ব বাই ভূমি। লম্ব কত? এর মান সাইন অফ থিটা ডিভাইড বাই বি এর মান যোগ এর মান কস অফ থিটা। বি এর মান যোগ এ এর মান কস অফ থিটা। তাহলে আলফা পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে। তাহলে মান পেয়ে গেছি, কোণ পেয়ে গেছি, অর্থাৎ এর মানের বর্গ রুট ওভার দেওয়ার পর বি এর মানের বর্গ কিউব এ এর মান বি এর মান cos থিটা। পরিষ্কার হলো? এখন আরেকটু মজা, যদি যদি থিটা যদি থিটা যদি 1 নম্বর শর্ত নিই, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে আমার সি কত হবে? 0 ডিগ্রি। সি এর মান সমান রুট ওভার এ এর মানের বর্গ যোগ বি এর মানের বর্গ যোগ 2 এ এর মান বি এর মান cos of থিটা। এগুলো মুছে দিই, ছবিটা মাথায় রাখো, থিটা এই কোণটা কিন্তু থিটা যদি হয় তাহলে থিটা cos থিটা। ওকে, আসি এ এর মান বর্গ বি এর মানের বর্গ যোগ 2 এ এর মান বি এর মান cos of 0 সমান কত? cos of 0 ডিগ্রি সমান 1, মানে 1। যদি 1 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab সমান a এর মান প্লাস b এর মান এর রুট ও হোল সরি 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 এটা হোল স্কয়ারের রুট। তাহলে সি এর মান সমান এ এর মান প্লাস বি এর মান। দেখো এটা কিন্তু একেবারে অ্যালজেব্রিক যোগের মতো হয়ে গেছে। বিশেষ একটা কন্ডিশন, যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এখনো বলা
ঠিক হবে না। আরেকটা দিই 2 নম্বর শর্ত নিই, যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এটা তোমার ফর্মুলা, এটা তুমি লিখলাম ওখানে লিখলাম, এটা লিখি দ্যাটস ইকুয়াল টু রুট ওভার এর মানের বর্গ যোগ বি এর মানের বর্গ যোগ 2 ইন্টু cos of 180 ডিগ্রি ইকুয়াল টু -1। তাহলে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে, -2 এ এর মান বি এর মান আর cos of 2 মাইনাস নিয়ে ইকুয়ালস রুট ওভার এ এর মান মাইনাস বি এর মান এর হোল স্কয়ার সমান এ এর মান বিয়োগ বি এর মান সি সমান। তাহলে দুটো ভেক্টর যদি 0 ডিগ্রি থাকে রৈখিক, যদি 180 ডিগ্রি থাকে রৈখিক, অর্থাৎ একই রেখার অবস্থা করছে, এই বরাবর একটা এই বরাবর একটা, যোগ করলে যোগ, আর যদি একটা এই বরাবর থাকে আর যদি এই বরাবর থাকে বিয়োগ করলে বিয়োগ করে দেবো, সাধারণ কথা। এটা তাহলে দেখো এই জায়গাটায় এসে শুধুমাত্র যখন 180 ডিগ্রি কিংবা 0 ডিগ্রি হলে যোগ হবে, 180 ডিগ্রি হলে মাইনাস হবে। ওকে, আরেকটা কথা থাকতে পারে, যদি আমার কোণটা আবার 90 ডিগ্রি হয় তাহলে কি হবে দেখো তো, 90 যখন থিটা ইকুয়ালস 90 ডিগ্রি, এটা ঠিক আছে। 90 ডিগ্রির ক্ষেত্রে cos of 90 সমান কত? cos of 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয়, এই পদটা 0 মানে এটা বাদ হয়ে গেল। এটা যদি বাদ হয়ে যায় তাহলে দেখো সি এর মানের বর্গ সমান এর মানের বর্গ যোগ বি এর মানের বর্গ। জাস্ট পিথাগোরাস সূত্র, অধিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ উচ্চতার বর্গ, পিথাগোরাস সূত্র। 0 ডিগ্রিতে, সরি 90 ডিগ্রিতে মাথায় রাখুন, 90 ডিগ্রির জন্য করে ফেলেছি, 90 রেখে দিলাম। শুধুমাত্র যদি একই রৈখিক হয়ে যায় তাহলে যোগটা মোটামুটি অ্যালজাব্রিক নিয়মে হয়। কারণটা এবার প্রশ্ন, কারণটা কি? তুমি এই পূর্ব দিকে 5 কিলোমিটার গেছো, 5 কিলোমিটার পূর্ব ইস্ট, আরেকজন গেছে এইদিকে 4 কিলোমিটার ইস্ট, আমার যোগ করতে কোনো অসুবিধা নাই। একজন গেছে এইদিকে 5 কিলোমিটার ইস্ট, আরেকজন গেছে এইদিকে 5 কিলোমিটার ওয়েস্ট, বিয়োগ করতে আমার কোনো অসুবিধা নাই, একই দিকে আছে। এটা বড় হলে ইস্টের দিকে গেছে, আর এটা যদি 4 ছিল, এটা যদি বড় হতো তাহলে সে ওয়েস্টের দিকে গেছে। সহজ হিসাব। সেজন্য এই দুটোতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এটা ছাড়া যখনই আমি অন্যদিকে যাচ্ছি আমার লব্ধি কোণটা অন্য হয়ে যাচ্ছে। যেমন ধরো লব্ধি কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়, sin 90 equal to 1, cos 90 equal to 0, তাহলে আমার tan of alpha equal to sin এর মান থাকছে ডিভাইড বাই sin 90 equal to 1, cos 90 equal to 0, তাই শুধুমাত্র b এর মান থাকছে, এর মান বাই এর মান। যদি এর মান সমান বি এর মান হয় তাহলে tan আলফা ইকুয়াল টু এর মান সমান বি এর মান, মানে এর মান বাই এর মান সমান 1। অতএব আলফা সমান 45 ডিগ্রি, tan অফ আলফা 45 ডিগ্রি ইকুয়াল টু 1। 90 ডিগ্রি দুটো ছিল কোণে, একটা এদিক কাজ করেছে, একটা এদিক কাজ করেছে, এর লব্ধি হয়েছে এটা 45 ডিগ্রি।
45 ডিগ্রি। ওকে, আজ থাক, অনেক হয়ে গেছে, লোড পড়ে যাবে। থ্যাংক ইউ, সামনের দিন আমরা আলোচনা করব।